সময় গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব প্রচেত গুপ্তের লেখা ছোট গল্প। প্রচেত গুপ্ত সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক প্রচেত গুপ্তের চাঁদের বাড়ি উপন্যাসটি নিয়ে তরুণ মজুমদার বাংলা চলচ্চিত্র তৈরি করেন। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া, মারাঠি ভাষাতেও অনূদিত হয়েছে। আজ পড়ব তাঁর লেখা ছোট গল্প ডাকাতের দূত। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। শুরু করছি ডাকাতের দূত। নিধিরামের চোখ কপালে উঠেছে। চোখ কপালে ওঠারই কথা। সে 1, 2, 3 করে গুনে গুনে থামল একেবারে 57। ওরে বাবা, 57 রকমের পদ! নিধিরামের বিশ্বাস হলো না। সে আবার গুনল। না, গোনায় ভুল হয়নি। মোট 57 রকমের পদ সাজিয়ে তাকে মধ্যাহ্নভোজ দেওয়া হয়েছে। থালা, ঘিরে, সারি সারি বাটি। জীবনে এত পদ চেখে দেখা তো দূরের, কখনো চোখেও দেখেনি নিধিরাম। সে একজন দরিদ্র মানুষ। খাবার সময় 2টো পদও জোটে না। আগে সেটুকুও জুটত না। সারাদিন না খেয়ে থাকার পর 1 ঘটি জল খেয়ে রাতে ঘুমোতে যেত। মাস 6 হলো একটা কাজে লেগেছে। তাতেই অবস্থা বদলেছে খানিকটা। ডাল ভাতটুকু অন্তত জুটছে। তবে অবস্থা অনেক বেশি বদলাতে পারত। নিধিরামই তাতে রাজি হয়নি। লোকে শুনলে বোকা বলবে, বলাই উচিত। গত 6 মাস হলো নিধিরাম যে নতুন কাজটা করছে সেটা আর 5টা চাকরির মতো নয়। এই কাজ করবে কি না তা নিয়ে গোড়ায় দ্বিধা ছিল, ভয়ও পাচ্ছিল, কিন্তু উপায় ছিল না। তার জমানো টাকা পয়সা কিছু নেই। বাবা ঠাকুরদা জমি জমাও কিছু রেখে যায়নি। কাজ না করলে খাবে কি? এর আগের কাজগুলোও নানা কারণে টেকেনি। বাধ্য হয়েই রাজি হয়েছে নিধিরাম। কাজটা অদ্ভুত, ঝুঁকি আছে, আবার খাতিরও আছে। নিজের ভয় আছে, আবার তাকেও লোকে ভয় পায়। কখনো কখনো মজাই লাগে। তার মতো গরিব গুব্ব রোগা প্যাংলা একজনকে কেউ ভয় পাবে কেন? খাতিরই বা করবে কি কারণে? কারণ আছে। নিধিরাম ডাকাত পানু সর্দারের হয়ে কাজ করে। পানু সর্দার এমন ডাকাত যে তার নাম শুনলে হাঁটু কাঁপে না, এমন হাঁটু এ তল্লাটে পাওয়া মুশকিল। কাঁপুনি মাঝে মধ্যে মারাত্মক হয়, 2-3 দিনেও থামতে চায় না। সেই লোকের হয়ে কাজ করা 4টিখানি কথা নয়। পানু সর্দার নিজেই নিধিরামকে খবর পাঠিয়েছিল। সে নিজের ডেরায় কাউকে ডেকে পাঠালে তার অবস্থা কঠিন হয়ে যায়। গোবেচারা নিধিরাম সেই ডাক পেয়ে অবাক হলেও ভয় পায়নি। কেন ভয় পাবে? ডাকাতি তো দূরের কথা, তার কাছে ছিঁচকে চুরি করার মতোও কিছু নেই। যে ঘরে সে থাকে তার দরজা ভাঙা, চালার খানিকটাও ঝড়ে উড়ে গিয়েছে। সেই চালা সারানোর মতো পয়সা নেই। থাকার মধ্যে আছে একটা নড়বড়ে তক্তপোষ আর একটা মাটির কুঁজো। চোর ডাকাত কি নেবে তার কাছ থেকে? পানু সর্দার গোঁফে পাক দিয়ে বলল, হ্যাঁ রে নিধি, আমার সঙ্গে কাজ করবি? এবার নিধিরাম ঘাবড়ে গেল, ঘামতে শুরু করলো। ডাকাত সর্দার বলে কি? তার সঙ্গে কাজ করব মানে? এমন রোগা প্যাংলা চেহারা নিয়ে ডাকাত দলে যোগ দিতে হবে? সে ডাকাতির জানেই বা কি? ঘোড়ায় চড়তে পারে না, রনপা পরে ছুটতে জানে না, লাঠি চালাতে পারে না, এমনকি কাউকে জোরে ধমক দিতেও জানে না। এসব ছাড়া ডাকাত হওয়া যায়? তার উপর ডাকাতি তো কোন ছাড়, সামান্য হাত টানের অভ্যেসও তার নেই। কেউ হিসেবে ভুল করে 2 পয়সা বেশি দিয়ে ফেললে ফেরত না দেওয়া পর্যন্ত মনের ভিতর হাঁকপাক করে। রাতে ঠিকমতো ঘুম হয় না। সে কি করে ডাকাত হবে? পানু সর্দার বলল,
কি হলো, চুপ করে আছিস কেন? কাজ করবি আমার সঙ্গে? নিধিরাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে বলল, সর্দার, আমি ডাকাতির তো কিছুই জানি না। চেহারা তো দেখছেন, সাহসও নেই মোটে। রাতে ঘরের বাইরে খুটখুট আওয়াজ শুনলে চাদর মুড়ি দিই। পানু সর্দার ধমক দিয়ে বলল, চুপ কর। তুই কি পারিস কি পারিস না আমার জানা নেই ভেবেছিস? খবরাখবর না নিয়ে আমি কাউকে ডেকে পাঠাই না। তোকে দলে থাকতে হবে না, তুই কাজ করবি একা। নিধিরাম আরও ঘাবড়ে গিয়ে বলল, একা? একা ডাকাতি করতে হবে? সে তো আরো বড় বিপদ। একা একা ডাকাতি করা যায়? পানু সর্দার এবার দাঁত কিরমিরিয়ে বলল, এ তো দেখছি বিরাট আহম্মক। আর একটা অজে কথা বললে কাচাং করে গলা কেটে দেব। জানিস আর এখানে মুন্ডু রেখে কতজন বাড়ি ফেরে সে হিসেব আছে? বেশি কথা আমি পছন্দ করি না। নিধিরাম মাথা নামিয়ে বলল, ভুল হয়ে গেছে সর্দার। তবে ভূতের ভয় পেলেও মুন্ডু যাওয়ার ভয় আমার নেই। আমার মুন্ডু যে আপনার কোনো কাজে লাগবে না সে আমি জানি। পানু সর্দার হাসি চেপে বলল, আমি খবর নিয়ে দেখেছি, তুই মানুষ ভালো, লোভ টোভের বলয় নেই। শুধু যা একটু খেতে ভালোবাসিস, সে তো আমিও বাসি। তো ভয় ডরও তেমন নেই শুনেছি, নিজের চোখে দেখতেও পাচ্ছি। যার লোভ নেই তার ভয় ডর থাকার কথাও নেই। সে যাই হোক, কাজের কথায় আসি। তুই আমার দূত হিসেবে কাজ করবি। নিধিরাম বিস্ফারিত চোখে বলল, দূত? পানু সর্দার পাথরের চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গড়গড়ায় লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, হ্যাঁ, দূত। বুঝলি নিধিরাম, দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছি। অনেক ভেবে দেখলাম না জানিয়ে ডাকাতি করা আমাকে মানায় না। ওসব শীত কাটা ছিঁচকে চোরের কাজ। লুকিয়ে যায়, লুকিয়ে পালায়। যার ভয়ে 50টা গায়ে বাঘে হরিণে একসঙ্গে হাডুডু খেলে, তার ছিঁচকে চোর হওয়া ঠিক নয়। তাই ঠিক করেছি, এবার থেকে যেখানে যাব আগে ভাগে জানিয়ে যাব। আর সেই জানানোর কাজটা করবি তুই। মুখ বন্ধ খামে আমার চিঠি নিয়ে যাবি। সে জমিদার বাড়িতে হোক কি কাপড়ের গুদামেই হোক, স্বর্ণ অলঙ্কারের দোকানেই হোক। তুই দিন কয়েক আগে গিয়ে আমার চিঠি দিবি। সেই চিঠি পড়ে তারাও জানবে কবে আমি দলবল নিয়ে যাচ্ছি। তৈরি থাকবে। নিধিরাম নিজেই ভয় পেয়ে গেল। বলল, সে কি সর্দার, আগে থেকে বললে তারা সেপাই ডেকে লাঠি সোঁটা নিয়ে তৈরি থাকবে যে? ডাকাত দলকে ছেড়ে কথা বলবে না। পানু সর্দার এ কথা শুনে শরীর কাঁপিয়ে হাসতে থাকে। হাসা শেষ হলে বলল, আমি তো তাই চাইছি। ভিতুর মতো লুকোচুরি নয়, সামনাসামনি লড়াই হবে। আমিও তৈরি হয়ে যাব। তবে মনে হয় না সেই সাহস কেউ পাবে। যা, সে তো ভাবার বিষয় নয়। তুই কাজটা করবি কিনা বল। দূতের কাজ কঠিন কাজ, মনে জোর থাকতে হয়। লোভ দেখিয়ে সেই মন কেউ ভাঙতে পারবে না, ভয় দেখিয়ে মচকাতেও পারবে না। তোর সেই ক্ষমতা আছে। এই কাজে কিন্তু মজাও আছে। তোর মতো রোগা পাতলা চেহারা ছাপোষা লোককেও দেখবি সবাই কেমন মান্নি করছে। খাতির যত্নও পাবি, ভালো মন্দ খেতে দেবে। নিধিরাম আমতা আমতা করে বলল, আর যদি মারধর দেয়? ডাকাত পানু সর্দার থমথমে মুখে বলল,
বোকার মতো কথা বলবি না। দুধকে কেউ মারধর করে না, নিয়ম নেই। তারপরেও যদি কেউ দিয়ে ফেলে, তার কপালে দুর্ভোগ আছে, তার বাড়িতে ডবল ডাকাতি হবে। যাই হোক, দুধগিরির জন্য কত বেতন নিবি? ডাকাতির বখরাও দিতে পারি। দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়াও তো জোটে না শুনেছি। ডাকাতির ভাগ নিয়ে এবার থেকে পোলাও কালিয়া খাবি। ভাঙা ঘরেও আর থাকতে হবে না, পাকা ঘর বানাবি। কদিন পরে চলাচলের জন্য একটা ঘোড়াও কিনে নিবি। ডাকাতের দুধ বলে কথা, হাঁটাহাঁটি ভালো দেখায় না। নিধিরাম মাথা চুলকে বলল, এইটা হবে না সর্দার, ডাকাতির বখরা নিতে পারবো না। ডাকাতির পয়সায় ভোগ বিলাসও ধাতে সইবে না, পোলাও কালিয়াও খেতে চায় না। আমার ভাঙা ঘরই ভালো। ঘোড়াতেও কাজ নেই, যতদিন দুটো পা শক্ত আছে ততদিন হেঁটেই ঘুরব। দুবেলা ডাল ভাত খেতে যেটুকু পয়সা দরকার তাই দেবেন, ওতেই হবে, তার বেশি নিতে পারবো না। ডাকাত পারুন সর্দার থমকে গেল, গড়গড়ায় নল সরিয়ে সোজা হয়ে বসল। মোটা ভুরু কুঁচকে বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে রইল নিধিরামের দিকে। তারপর চাপা গলায় বলল, তুই তো আচ্ছা বুকু, হাতে সোনা দানা পায়ে ফেলছিস, নাকি ডাকাতের দুধ হতে মন চাইছে না? নিধিরাম একটু চুপ করে থেকে বলল, আপনি রাগ করলে না করলে বলি সর্দার, কথাটা আপনি ভুল বলেননি। অন্যের বাড়িঘর লুটপাটে সায় দিই কেমন করে? তবে আপনার যেমন উপায়, আমারও উপায় নেই। কিছু একটা তো করতে হবে। আপনাকে পোলাও কালিয়া খেতে হবে, আমারও ডাল ভাত চাই। আপনি করবেন ডাকাতি, আমি আপনার দূত হব। আনন্দ করে করব এমন কোনো কাজ তো এখন হাতে নেই, আপাতত এটাই করি। ডাকাত পানু সর্দার ফের চেয়ারে হেলান দিয়ে বেশ খানিকটা সময় থম মেরে রইল। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলল কয়েকটা। তারপর অন্যমনস্কভাবে বলল, কাজ শুরু কর। কে জানে, হয়তো এমন একদিন আসবে যেদিন ডাকাতের দুধ হয়েও তোর আনন্দ হবে। মাস ছয়েক অপেক্ষা কর। নিধিরাম বলল, 6 মাস পরে কি হবে? ডাকাত সর্দার চোখ মুখ পাকিয়ে ফুঁস করে বলে উঠল, কি হবে আমি কেমন করে বলবো? আমি কি গণৎকার? হাত গুনি? যা হবে দেখতেই পাবি। এখন ভাগ এখান থেকে। নিধিরাম সেদিন চিন্তিত মনে বাড়ি ফিরেছিল। 6 মাস পরে আনন্দ হবে, কথাটার মানে কি? তবে কি সর্দার শেষ পর্যন্ত তাকে লোভের প্যাঁচে ফেলবে ভাবছে, নাকি জোর করে ডাকাতির সোনাদানার ভাগ নিতে বলবে? ভাগ না নিলে হয়তো ডেরায় ডেকে কচাং করে মুন্ডুটা কেটে দেবে। বলা যায় না, 6 মাস পর লাঠি চালানো আর উঁচু রনপায় হাঁটা শিখিয়ে সরাসরি দলেও ঢুকিয়ে নিতে পারে। নিধিরাম ঠিক করল, তেমন কিছু হলে এই তল্লাট ছেড়ে পালাবে। তাতে যদি জল খেয়ে দিন কাটাতে হয় তাই কাটাবে। ঘণ্টা দেড়েক হলো কাশিমগড়ের জমিদার বাড়িতে পৌঁছেছে নিধিরাম। পথ কম নয়, পাক্কা 1.5 দিনের হাঁটা। কাল একটা গ্রামে রাত কাটাতে হয়েছে। অসুবিধে হয়নি, গ্রামের মানুষ ভালো, যত্ন আত্মীয় করে। সকালে চিড়ে মুড়ি খেয়ে বেরিয়েছে, তবে সে খাবার হজম হতে আর কতক্ষণ? বেলা বাড়তে পেট চুঁই চুঁই। জমিদার বাড়ির সিংহ দরজায় পৌঁছে নিধিরাম দেখে মস্ত লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, যেমন প্রায় সব জমিদার বাড়িতেই থাকে। নিধিরাম নিজের পরিচয় জানাতে মাটিতে লাঠি ঠুকে দাঁত কিরমির করে দারোয়ান বলল, বেটো, ফাজলামি করছো? পিঠে 2টো ঘা দিলে ফাজলামি ছুটবে।
ডাকাতের দুধগিরি বেরিয়ে যাবে। নিধিরাম তখন কাঁধের ঝোলা হাতড়ে চকচকে পিতলের চাকতিটা বের করল। এই চাকতিটাই হলো নিধিরামের পরিচয়পত্র। গোলপানা চাকতির মাঝখানে একটা হাঁড়ির মতো বড়সড় মুখের ছাপ। কার মুখ বোঝা যাচ্ছে না, তবে সেই মুখে যে ইয়াপ বড় পাকানো একটা গোঁফ রয়েছে সেটা বোঝা যাচ্ছে। পিতলের এই চাকতির কথা এই তাল্লাটে সবাই জানে। জমিদার বাড়ির দারোয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাতের লাঠি ফেলে ভিতরের দিকে দৌড় দিল। নিধিরাম নিশ্চিন্তে সিংহদুয়ার পেরিয়ে জমিদার বাড়িতে ঢুকে পড়ে। এই ঘটনায় সে অভ্যস্ত। এমন ভয় পেয়ে দৌড় দেওয়ার ঘটনা 6 মাসে অনেক দেখেছে। সে ঘুরে ঘুরে জমিদার বাড়ির বাগান দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে জমিদারের নায়েব মশাই 4-5 জনকে নিয়ে শশব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। নায়েব মশাইয়ের মুখও শুকিয়ে আমসি। হওয়ারই কথা, পানু সর্দারের দুধ বাড়িতে এলে মুখ তো আমসি হবেই, ঘন ঘন জল তেষ্টাও পাবে। নিধিরাম হাত জোড় করে অতি বিনয়ের সঙ্গে বলল, আমি নিধিরাম, পানু সর্দারের কাছ থেকে আসছি। আশা করি পানু সর্দারের কথা আপনারা শুনেছেন। নায়েব মশাই তাড়াতাড়ি বললেন, ওরে বস, ওর কথা শুনবো না? কে না চেনে তোকে? 20 বছর আগেও এ বাড়িতে একবার দলবল নিয়ে ঘুরে গিয়েছেন উনি। নিধিরাম নরম গলায় বলল, জমিদার মশাইয়ের হাতে সর্দারের লেখা একটা চিঠি পৌঁছে দিতে চাই। অনুমতি পেলে তার সঙ্গে দেখা করি। নায়েব মশাই ব্যস্ত হয়ে বললেন, বুঝতে পেরেছি, জমিদার মশাইয়ের সঙ্গে অবশ্যই দেখা করবেন, হাতে নিশ্চয়ই চিঠি দেবেন। তার আগে পথের ক্লান্তি দূর করুন, স্নান খাওয়া দাওয়া সারুন, বিশ্রাম নিন। বিকেলের পর শান্ত মনে দেখা করলেই হবে, তাড়াহুড়োর তো কিছু নেই। নিধিরাম খুশিই হলো। পেটের অবস্থা কঠিন, খিদে তো আর ডাকাত সর্দার বা জমিদার মশাই মানে না। এতটা হেঁটে গায়ে হাত পায়ে ব্যথাও হয়েছে। ছোটোখাটো একটা দিবানিদ্রার প্রয়োজন। সে ঘাড় নেড়ে সম্মতি জানাতে জমিদার বাড়িতে আর এক দফা ব্যস্ততা শুরু হলো। নিধিরামের জন্য ঘর খুলে দেওয়া হলো। স্নানের জন্য দিঘির ঘাটে তেল, সাবান, গামছা দেওয়া হলো। জল চৌকি পাতা হলো। গা দলায় মালায় করার লোক চলে এলো। রান্নাঘরে শুরু হলো বিরাট তোড়জোড়। স্নান সেরে খেতে এসে 57 রকম পদ দেখে নিধিরাম পড়ল বিপাকে। কি করবে বুঝতে পারছে না। এগিয়ে এলেন রান্নার ঠাকুরমশাই। ধুতি মালকোচা মেরে পড়া, গায়ে গামছা জড়ানো, মাথার পিছনে লম্বা টিকি দুলছে। আরে সামান্য এই কটা পদ দেখে ঘাবড়ে যাচ্ছেন দুধমশাই? নিধিরাম ঢোক গিলে বলল, একে সামান্য বলছেন? রান্নার ঠাকুরমশাই হেসে বললেন, সামান্য ছাড়া কি, উৎসবে পার্বণে এ বাড়িতে পদের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। 2 পুরুষ আগে জমিদার বাড়ির মেয়ের বিয়েতে 147 রকমের পদ হয়েছিল। ভাজা হয়েছিল 17 রকমের। মাছের পদ ছিল 42 রকমের। না 42 নয়, 43 রকমের। মিষ্টি ছিল 51 ধরনের। নিধিরাম হাই হাই করে ওঠে, হাত তুলে বলে, ঢের হয়েছে ঠাকুরমশাই, ঢের হয়েছে, দয়া করে আর বলবেন না। শুনেই পেট ফেটে যাচ্ছে। এত খাবার আমার জন্য বানিয়েছেন দেখে আমি কৃতজ্ঞ, কিন্তু কাজে বেরিয়ে তো আমি কিছুই খাই না, শুধু ডাল ভাত খাই। সঙ্গে একটা লেবু যদি দেন। এই খাবার আপনারা সবাই ভাগ করে খেয়ে নিন। অনুগ্রহ করে এই ব্যাপারে আমাকে জোর করবেন না। জানেনই তো আমাদের ডাকাত সর্দার জোড়াজুড়ি মোটে পছন্দ করেন না। জোড়াজুড়ি দেখলে উনি কচাং করে। কথা শেষ করে নিধিরাম সুন্দর করে হাসল। এই সময় হাসি কঠিন। 57 রকম খাবার ফেলে শুধু ডাল ভাত খেতে গেলে
হাসি আসার কথা নয়, কিন্তু নিধিরাম এতেই অভ্যস্ত। ডাকাতের দূত বলে যতবার তার সামনে এলাহি খাবার সাজিয়ে দেওয়া হয়েছে ততবারই সে সব সরিয়ে রেখেছে। মুখে হাসি ফুটেছে, প্রতিজ্ঞা রাখার হাসি, সামান্যতেই খুশি থাকার প্রতিজ্ঞা। কিন্তু অসামান্য এক কাণ্ড ঘটল বিকেলে। এমন কাণ্ড যে হতে পারে নিধিরাম কল্পনাও করতে পারেনি। ডাল ভাত আর ঝিঙে পোস্তর তরকারি খেয়েও দুপুরে নিধিরামের ঘুম হলো চমৎকার। বিকেলে ডাকাত সর্দারের চিঠি নিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করল। কাঁপা হাতে জমিদার মশাই খাম খুললেন। তিনি জানেন এই চিঠিতে ডাকাত সর্দার কী লিখেছে। লিখেছে সে আসছে কোনো এক অমাবস্যার রাতে। সোনা দানা, টাকা কড়ি, দামি জিনিসপত্র যা পারে সব নিয়ে যাবে। যখনই তিনি খবর পেয়েছেন ডাকাতের দূত জমিদারি খাবার সরিয়ে শুধু ডাল ভাত আর ঝিঙে পোস্তর তরকারি চেটে পুটে খেয়েছে, তখনই বুঝেছে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। পাংশু মুখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুললেন জমিদার মশাই, পড়তে শুরু করলেন। আর তারপরই হলো সেই কাণ্ড। জমিদার মশাইয়ের চোখ মুখের চেহারা বদলে যেতে লাগলো ক্ষণে ক্ষণে। তিনি হেসে উঠলেন, লাফিয়ে উঠলেন, নেচেও উঠলেন যেন। দূত মশাই, এই চিঠি কি আপনি পড়েছেন? জানেন আপনার সর্দার কি লিখেছেন? নিধিরাম বলল, জানি না, চিঠি পড়ার নিয়ম নেই। জমিদার মশাই হাসতে হাসতে চিঠি এগিয়ে দিয়ে বললেন, এটা যে পড়তেই হবে। নিধিরাম চিঠি পড়তে লাগলো। জমিদার মশাই, আমার প্রণাম লইবেন। একটি জরুরি কথা জানাইবার জন্য এই পত্র। আমি ডাকাতি পেশাটি বর্জন করিব বলিয়া সিদ্ধান্ত লইয়াছি। আমার দূত নিধিরাম মারফত এই কথা চারিদিকে ছড়াইয়া দিবার কাজ শুরু করিলাম। আপনি প্রথম। ডাকাত পানু সর্দারের নাম শুনিয়া আর ভয়ে কাঁপাকাঁপির প্রয়োজন নয়। শুধু ডাকাতি বর্জনই করিতেছি না, এতদিন ডাকাতি করা অর্থ, সোনা দানা যা আমার কাছে পড়িয়া আছে সব ফিরাইয়া দিতে চাই। সে ব্যবস্থা সময় মতো হইবে। 6 মাস পূর্বেই নিধিরাম আমার চক্ষু খুলিয়া দিয়াছিল। ডাকাতের দূত হওয়া যে ভালো কাজ নয় সে বলিয়াছে। তার কাছ থেকেই শিখিয়াছি। সামান্য লইয়া সুখে থাকা যায়। সব কিছু গুছাইতে 6 মাস সময় লইলাম। দেখিবেন এখন থেকে ডাকাতের দূত নয় বলিয়া নিধিরামের যত্ন আত্মি যেন কম না হয়। ইতি ডাকাত পানু সর্দার। নিধিরাম বুঝতে পারল তার হাঁটু কাঁপছে। ভয়ে মানুষের হাঁটু কাঁপে, আনন্দেও কি কাঁপে? নিশ্চয়ই কাঁপে, নইলে তার হাঁটু এভাবে কাঁপবে কেন? ডাকাতের ধূত হতে পেরে এত আনন্দ হচ্ছে নিধিরামের যে নিজেই বুঝতে পারছে না কি করবে। রাতে নিধিরামকে দেওয়া হলো ঘিয়ে ভাজা লুচি। লুচি কতটা ফোলে তা দেখার জন্য একজন মাপার ফিতে হাতে উনুনের পাশে ঠায় দাঁড়িয়ে রইল। কম ফুললে সেই লুচি বাতিল। নিধিরামের এখন খেতে আপত্তি নেই। সে তো আর ডাকাতের দূত নয়, একজন ভালো মানুষের দূত। গল্পটা এখানেই শেষ হলো। গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো এবং গল্প লাইক শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে অন্য কোনো গল্প বা উপন্যাসের ভিডিও নিয়ে। আজ আসি, বিদায়।